এতে আমরা দেখতে পাবো একজন ব্যক্তি কতটা নিষ্ঠুর হতে পারে। গল্পটি আসলে একটি হ্রদ সম্পর্কে, যা প্রকৃতির দ্বারা তৈরি হ্রদ নয়, বরং মানুষের হাতে তৈরি। এই হ্রদের নিচে একটি গ্রাম ছিল, তবে তারপর কেউ জোরপূর্বক এখানে একটি হ্রদ তৈরি করে। এটা বলা হয় যে সেই গ্রামের চিহ্নগুলি এখনো এই হ্রদের নিচে রয়েছে, এবং এটি একটি ভয়ানক ব্যাপার। যারা এখানে ভ্রমণ করতে আসে তারা অদ্ভুতভাবে মারা যায়। এখন কেন এটা ঘটলো এবং এর পিছনে যে গল্পগুলি রয়েছে সেগুলি গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। গল্পের শুরুতে একটি সুন্দর হ্রদ দেখানো হয়, যেখানে একটি পর্যটক দল নৌকায় ভ্রমণ করতে যায়। এতে একটি ছেলে তার নতুন বন্ধুকে প্রভাবিত করতে বলে, শোনো, আমি এই হ্রদের পুরনো মানচিত্র লাইব্রেরি থেকে খুঁজে পেয়েছি, যার মাধ্যমে আমি জানলাম যে এই হ্রদের নিচে একটি গ্রাম ছিল। এখানে হ্রদ তৈরি হওয়ার আগে মানুষরা সেখানে বাস করত, এবং আজও সেই গ্রামের বাড়ি, তাদের জিনিসপত্র এবং আরো অনেক কিছু এই হ্রদের নিচে থাকতে পারে। কিন্তু তার বন্ধু তাকে বিশ্বাস করে না, তাই সে বলে, আমি ভিতরে ঝাঁপ দেবো এবং দেখব, তুমি যদি আসতে চাও তবে আসতে পারো। এতে তার বন্ধু রাজি হয়, কিন্তু তারপর একটি মেয়ে হাত তোলে এবং বলে, আমিও তোমাদের সঙ্গে যাব। এটি আসলে সেই ছেলের বোন, তার নাম ছিল ফিন। এতে ফিনের ভাই রেগে যায়। সে বলে, তুমি যদি আসতে চাও তবে অন্যদিকে ঝাঁপ দাও। আমি এত চেষ্টা করছি বন্ধুদের প্রভাবিত করতে, আর তুমি আমার পরিকল্পনা ধ্বংস করতে চাও? এতে ফিন বলে, আমার তোমার পরিকল্পনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোমার প্রভাবিত করার সঙ্গেও কোনো সম্পর্ক নেই। তবে তুমি যে ডুবে যাওয়া গ্রামের গল্প বলেছো তা খুবই আকর্ষণীয়। আমি সেই ডুবে যাওয়া গ্রাম দেখতে চাই। এটা শুনে তার ভাইও রাজি হয়, এবং তারা দুইজনের হ্রদে ঝাঁপ দেয়। সেখানে বেশি গভীরতা নেই, তাই তারা কিছুটা নিচে সাঁতার কাটে। তারা নিজেদের জন্য কিছু জিনিস খুঁজতে থাকে, হয়তো তারা সেখানে কিছু পাবে। যখন তাদের শ্বাস নিতে হয়, তারা উপরে উঠে শ্বাস নেয়, তারপর আবার জলে ডুবে যায়। এক জায়গায় তারা একটি সাইকেল পায়। ফিনের ভাই একটি সাইনবোর্ডও পায়, যা এখন তাকে বিশ্বাস করায় যে সত্যি এখানে একটি গ্রাম ছিল। ফিনের ভাই আনন্দিত হয়ে বোর্ডটি তুলে নেয় এবং বন্ধুকে দেখানোর জন্য উপরে যেতে থাকে। কিন্তু তখন হঠাৎ একটি হাত তার পা ধরে এবং তাকে নিচে টেনে নিয়ে যায়। ফিন এটি দেখে এবং তার ভাইকে উপরে টানতে চেষ্টা করে, কিন্তু সে হাতের শক্তি এতটাই শক্তিশালী যে তার ভাই উপরে আসতে পারে না। ফিন তৎক্ষণাৎ উপরে উঠে বন্ধুদের সাহায্য চাইতে চায়, কিন্তু যখন সে আবার নিচে যায়, ততক্ষণেই জেকের জীবন চলে গেছে। এটি দেখে ফিন খুবই অবাক হয় যে কি ঘটল। সে শোকাহত হয় এবং তারপর হঠাৎ একটি হাত তার ভাইকে নিচে টেনে নিয়ে যায়। এরপর আমরা 4 মাস পরের দৃশ্য দেখি। ফিনকে মানসিক হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয়। আসলে ফিন দেখেছিল যে একটি হাত তার ভাইকে টেনে নিচে নিয়ে যাচ্ছিল, কিন্তু কেউই তাকে বিশ্বাস করেনি, না তার মা, না তার বাবা। সবাই মনে করেছিল যে ফিন গভীর মানসিক ট্রমায় আছেন, এবং এই জন্যই তিনি এমন কথা বলছেন। তাই তাকে চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল, এবং এখন তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। ফিনের বাবা একটি বড় আইন সংস্থা চালান, অর্থাৎ আইন দ্বারা পরিচালিত একটি আইন সংস্থা। তাই তিনি সবসময় তার ব্যবসায় ব্যস্ত থাকতেন। দ্বিতীয় জন শোকাহত ছিলেন তার ছেলের মৃত্যুতে, কিন্তু তিনি এই কষ্ট থেকে বের হতে চেষ্টা করেছিলেন, কিন্তু এটা খুবই কঠিন ছিল। ফিন সেখানে খুবই শোকাহত ছিল। সে তার ভাইয়ের ছবিগুলো দেখে এবং মাকে প্রশ্ন করে, তুমি কি জেকের জানাজায় গিয়েছিলে? কেমন ছিল তার জানাজা? তাকে কি কবর দেওয়া হয়েছে? তার মা উত্তর দেয়, আসলে তোমার ভাইয়ের দেহ পাওয়া যায়নি, তাই আমরা তার প্রিয় জিনিসগুলো একটি বাক্সে রাখি এবং তার জানাজা করি। যে জিনিসগুলো সে সবথেকে বেশি ভালোবাসতো, যেমন তার ছোটবেলার লেখা রচনা, তার কার্ড এবং জুতো। এখন ফিন আবার বলে, মা, আমি দেখেছি যে একটি হাত ভাইকে টেনে নিয়ে নিচে নিয়ে যাচ্ছিল। কিন্তু মা বলে, প্রিয়, তুমি ক্লান্ত, বিশ্রাম নাও, সবকিছু ভালো হবে। আসলে তার মা এখনো ফিনকে বিশ্বাস করে না। এখন যখন মা স্নান করতে গিয়েছিল, তখন একটি হাত টব থেকে বেরিয়ে আসে, মায়ের হাত ধরে। মা ভয় পেয়ে পিছনে তাকান, কিন্তু সেখানে কিছু ঘটে না। এ কারণে এখন মা মনে করে যে ফিন সম্ভবত সত্যি বলছে। তাই মা সেই হ্রদ সম্পর্কে ইন্টারনেটে খোঁজ করতে শুরু করে, এবং তিনি জানতে পারেন যে সেই হ্রদ অভিশপ্ত, যেখানে মানুষরা প্রায়ই অদ্ভুতভাবে মারা যায়। তারপর একটি হাত মায়ের কাঁধে এসে লাগে। মা ভয় পেয়ে যায়। যখন সে পিছনে তাকায়, তখন ফিনের বাবা সেখানে দাঁড়িয়ে থাকে। তিনি মাকে প্রশ্ন করেন, তুমি কি করছো? মা তাকে সত্যি কথা বলল না, সে কি করছে, কারণ তিনি জানতেন সে রেগে যাবে। সে বলল, আসলে আমি চাকরি খুঁজছিলাম, তাহলে আমি তাই আমি ইন্টারনেট খুঁজছিলাম। ফিনের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে কিছু একটা করতেই হবে। এটা না হলে তুমি শুধু তোমার ছেলেকে নিয়ে চিন্তা করবে এবং দুঃখিত হবে। অন্যথায় দুঃখিত হওয়ার কোনো মানে নেই। চেষ্টা করো বের হয়ে আসতে, কারণ সে আর ফিরে আসবে না। এখন আমাদের আমাদের মেয়ের জন্য সুখী হতে শিখতে হবে। রাতে ফিন ওই দিনের স্বপ্ন দেখে, যখন তার ভাই ডুবে যাচ্ছিল। মা স্নানে যাওয়ার আওয়াজ শোনে। তিনি উঠে গিয়ে বাথরুমে যাওয়ার জন্য পা বাড়ান, কিন্তু সেখানে কিছু ঘটে না। নলটি বন্ধ ছিল। তখন তিনি রান্নাঘরে গিয়ে দেখেন সেখানে নলটি খোলা। মা নলটি বন্ধ করেন, কিন্তু তা আবার খুলে যায়। তিনি বুঝতে পারল না কেন। হঠাৎ একটি শব্দ শোনা যায় সুইমিং পুল থেকে। মা যান এবং দেখেন পুলের পানি বেরিয়ে আসছিল। মা সেটা বন্ধ করেন, কিন্তু পানি আবার বেরোতে থাকে।
এখন একটি শব্দ শোনা যায়, মা আমাকে বাঁচাও। মা পিছনে ফিরে তাকান এবং দেখেন যে তার ছেলে খুবই খারাপ অবস্থায় ছিল, সে পচে গিয়েছিল। সে চিৎকার করে বলে, মা প্লিজ আমাকে বাঁচাও। এটি দেখে তার মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। পরের সকালে মা তার স্বামীকে সবকিছু বললেন, এটা কি হচ্ছে আমার সঙ্গে। কিন্তু তিনি বলেন, তুমি নিশ্চয়ই খারাপ স্বপ্ন দেখেছো, সবকিছু ঠিক আছে। কিন্তু মা তাকে বুঝিয়ে বললেন, স্বপ্নের মানুষ ঘুমানোর সময় আসে, কিন্তু আমি তো জেগেছিলাম, আমি পুরোপুরি সচেতন ছিলাম। আমাদের ছেলের দেহটি যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, তবেই হবে তার জানাজা। কারণ যতক্ষণ তার দেহ পাওয়া না যাবে তার আত্মা শান্তি পাবে না। আমার ছেলে চিৎকার করছিল, জানো, মা আমাকে বাঁচাও। কিন্তু কেন, তুমি বুঝতে পারছো না? বাবা বলে, আমরা পুলিশ নিয়ে সারা সপ্তাহ হ্রদ খুঁজেছি, কিন্তু তার দেহ পাইনি। আমি মনে করি তুমি ফিনের মতো মানসিক সমস্যায় ভুগছো। যাই হোক, হ্রদে গিয়ে খোঁজ করতে যেও না, আমি বলছি, কারণ আমি খুবই ব্যস্ত, আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। এটা বলে সে তার অফিসে চলে যায়। এতক্ষণ ফিন গোপনে সবকিছু শুনছিল এবং মাকে বলে, মা, আমাদের হ্রদে গিয়ে ভাইয়ের দেহ খুঁজে বের করতে হবে। আমি তোমার সঙ্গে যাব এবং আমি তোমাকে সাহায্য করব আমার ভাইয়ের দেহ খুঁজে পেতে। দয়া করে রাজি হও। মা প্রথমে অস্বীকার করে। সে বলে, তুমি তো এখনো সুস্থ হওনি। যদি তুমি সেই হ্রদে ফিরে যাও তাহলে তোমার স্বাস্থ্য আবার খারাপ হবে। কিন্তু তারপর সে বলে, মা, আমি পুরোপুরি সুস্থ। আমি প্রতিদিন রাতে আমার ভাইয়ের স্বপ্ন দেখি। যতক্ষণ না আমরা তার দেহ খুঁজে পাই এবং তার জানাজা করি, আমি ভালো থাকতে পারবো না এবং কোনো পরিস্থিতি ঠিক হবে না। তাই আমি বলছি, আমার কথা শোনো। এবং আমি জানি কোথায় আমার ভাই ডুবে গিয়েছিল। আমি আশা করি তার দেহ সেখান থেকে পাওয়া যাবে। এতে মা শেষমেশ রাজি হন এবং তারা দুজন হ্রদের দিকে চলতে থাকে। সেই জায়গাটিতে তাদের একটা বাড়িও ছিল। সেখানে পৌঁছিয়ে মা তাদের পরিবারের সঙ্গে এখানে কাটানো সময়গুলো মনে করতে থাকেন। তারা দুজন একটি নৌকায় বসে চলে যায় সেই একই স্থানে যেখানে দুই ভাই বোন ঝাঁপ দিয়েছিল। ফিন বলল, আমরা এখান থেকে লেকে ঝাঁপ দিয়েছিলাম। তারপর আমরা কিছুটা দূরত্বে সাঁতার কেটেছিলাম। আমরা নিচে সাঁতার কাটলাম। মা বললেন, এটা করো, তুমি নৌকাতে থাকো, আমি আমার কোমরে দড়ি বেঁধে পানিতে নামবো এবং যখন প্রয়োজন হবে আমি উঠে শ্বাস নেব। যদি আমি অনেক সময় না উঠি অথবা তুমি যদি অনুভব করো যে দড়িটি আটকে গেছে, তবে সময় নষ্ট না করে তুমি তৎক্ষণাৎ দড়িটি টানবে। ঠিক আছে? এতে ফিন সম্মত হলো আর মা পানিতে সাঁতার কেটে নিচে গেলেন। কিছুক্ষণ পর মা উঠলেন এবং শ্বাস নিতে থাকলেন। তারপর তিনি ফিন যে জায়গাটি বলেছিল সেখানে কিছুটা সাঁতার কাটলেন, কিন্তু মা এখানে কিছু পান না। মা উঠে এসে বলেন, তুমি কি নিশ্চিত যে আমরা সঠিক জায়গাতে আছি? ফিন বলল, হ্যাঁ মা, কিন্তু একটু দূরে যাও, সেখানে একটা সাইকেল আছে, তোমাকে তার থেকে একটু সামনে সাঁতার কাটতে হবে। তারপর মা আবার নিচে চলে গেলেন। তিনি সাইকেলটি দেখলেন, যা প্রমাণ করে যে তিনি সঠিক জায়গাতে আছেন। মা সামনে সাঁতার কাটলেন এবং দেখলেন যে পানির নিচে একটি পাথরের তৈরি বোট রয়েছে, যার ওপরে তিনটি লাশ বাঁধা। সবগুলো লাশ অদ্ভুত অবস্থায় ছিল, যা ইঙ্গিত দেয় যে সেগুলো অনেক বছর আগে এখানে বাঁধা হয়েছে। মৃতদেহের গলায় একটি চেন বাঁধা ছিল। মা সেই চেনটি টেনে বের করলেন এবং উপরে ওঠার চেষ্টা করলেন, কিন্তু হঠাৎ তার পায়ের মধ্যে কিছু একটা আটকে গেল এবং ঠিক ফিনের মতো মায়ের পাও টানতে শুরু করলো। মা ভয় পেয়ে দড়িটি টানলেন, যা ফিনকে বুঝতে সাহায্য করলো যে মা বিপদে আছেন। তাই ফিন শক্তি দিয়ে দড়িটি টানলেন। মায়ের পা ছাড়িয়ে যায় এবং তার জীবন বাঁচলো। কিন্তু সঙ্গে সঙ্গে তার ছেলের মৃতদেহ উপরে উঠল। মা অত্যন্ত অবাক হলেন, কিন্তু তার মুখটা অদ্ভুত এবং পানির জন্য পচে গিয়েছিল। মা যন্ত্রণায় ডুবেছিলেন, কিন্তু কিছু শান্তি ছিল যে তার ছেলে অবশেষে পাওয়া গেছে। এখন পুলিশ এবং অ্যাম্বুলেন্স ডাকা হলো। পুলিশ কর্মকর্তা অবাক হয়ে বললেন, ফিনের মা, আমরা সারা সপ্তাহ ধরে খোঁজ করছি এবং আপনি একদিনে আপনার ছেলের লাশ খুঁজে পেলেন। মা বললেন, আমি আরেকটা অদ্ভুত জিনিস দেখেছি, যা আমি আপনাকে বলতে চাই। আমি লেকের নিচে পাথরের ব্লকে বাঁধা লাশগুলো দেখেছি। একটি লাশের গলায় চেন ছিল, যা তিনি শরীফকে দিলেন। শরীফ বললেন, এই চেন একটি পুরনো পরিবারের, এটা আসলে ছিল সেই পুরনো পরিবারের চেন। তারপর তারা সেই পরিবারের এক বৃদ্ধের কাছে যায়। তিনি বললেন, এই লেকের জায়গায় একটি গ্রাম বসবাস করত এবং সেখানে আমাদের পরিবার ছিল। আমার মনে পড়ে এবং আমাদের পরিবার খুব সুখী ছিল। কিন্তু তারপর একদিন এক ধনী ব্যবসায়ী সেখানে এলেন, যিনি একটি বাঁধ তৈরি করতে চেয়েছিলেন, পানি সংগ্রহ করতে এবং এই লেক তৈরি করতে। মানুষজন বলতো, যদি এই বাঁধটি তৈরি হয় তবে সে অনেক টাকা এবং খ্যাতি পাবে। এই জন্য তিনি গ্রামবাসীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করেছিলেন। যখন মানুষ কোনো উপায় খুঁজে পেত না, তারা তাদের গ্রাম ছেড়ে যেতে শুরু করেছিল। আমাদের বাড়ি, আমাদের জমি, আমাদের পূর্বপুরুষদের কবর সবকিছুই সেখানে ছিল। কিন্তু ওই মানুষটি কিছুই পরোয়া করছিল না। তিনি আমাদের ছেড়ে যেতে বাধ্য করেছিলেন। যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাদের তিনি মেরে ফেলেছিলেন এবং আমার দাদাও তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একদিন তিনি এবং তার দুই সঙ্গী হঠাৎ হারিয়ে গিয়েছিলেন। আজ আপনার কথাগুলো শোনার পর আমি বুঝতে পারলাম তারা ওই পাথরের ব্লকে বাধা হয়েছিল এবং আস্তে আস্তে পানির মধ্যে চলে গিয়েছিল এবং এই লেক তৈরি করেছিল, যেখানে তারা তিনজনই মারা গিয়েছিলেন।
পাথরটা ভারী ছিল, তাই দুর্ভাগ্যজনকভাবে তারা সাঁতার কাটতে পারেনি। এবং হ্যাঁ, আজও আমরা সেই বাঁধটি বন্ধ করার জন্য মামলা করছি। তারপর তিনি অবাক হয়ে বললেন, আপনি কি বলছেন? এই ঘটনা প্রায় ৭০ বছর হয়ে গেছে। আর যে ব্যবসায়ী আপনি বলছেন, তিনি তো অনেক আগে মারা গিয়েছিলেন। তাহলে এখন আপনি কার বিরুদ্ধে লড়ছেন? বুড়ি মহিলা বললেন, আজও আমরা সেই বাঁধটি বন্ধ করার জন্য সাক্ষ্য সংগ্রহ করছি এবং এই মামলা আদালতে চলছে। কিন্তু যতই আমরা চেষ্টা করি না কেন, ওই ধনী মানুষের পরিবার এত শক্তিশালী যে তারা আমাদের মামলায় ব্যর্থ করে দেয়। যদি বাঁধটি বন্ধ হয় তাহলে ওই লেকও থাকবে না, কারণ যদি লেক শুকিয়ে যায় তাহলে ওই ধনী মানুষদের সব অন্যায় প্রকাশ পাবে যে তিনি কতটা খারাপ এবং নিষ্ঠুর ছিলেন। সবাই জানবে যে কত মানুষ ওই পাথরের ব্লকে বাঁধা হয়েছিল। তাই তার পরিবার চায় না যে লেকটি শুকিয়ে যাক এবং সবার সামনে সত্যি বেরিয়ে আসুক। একটি বড় আইনি ফার্ম আমাদের বিরুদ্ধে লড়াই করছে। আমরা তাদের সাথে প্রতিযোগিতা করতে পারি না, যতই আমরা চাই। এবং এখন যখন তিনি আইনি ফার্মের নাম বললেন, ফিন এবং তার মা অবাক হয়ে গিয়েছিলেন এবং চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ ওই আইনি ফার্ম ফিনের বাবার ছিল। তারপর তারা দুজন লেকের কাছে তাদের বাড়িতে চলে আসে এবং তারপর ফিন এর বাবা সেখানে এলেন। বললেন, তোমরা দুজন কোথায় ছিলে? আমি অনেক খোঁজাখুঁজি করেছি তোমাদের, তবে তোমরা দুজন এত বিভ্রান্ত ও চিন্তিত দেখাচ্ছ, কি হয়েছে? ফিনের মা সরাসরি বললেন, তোমাদের আইন ফার্ম কেন এই বাদটিকে সমর্থন করছে? তোমরা কেন এই বাদটি বন্ধ করার বিরুদ্ধে লড়াই করছো? ফিন এর বাবা বললেন, আমি খুব বেশি জানি না, কিন্তু আমরা চাই না যে এই লেকটি শুকিয়ে যাক। এই লেকটি খুবই গুরুত্বপূর্ণ। মা রেগে গিয়ে বললেন, লেকের কি দরকার এই লেকের? বাবা বললেন, দেখো, বিষয়টা বোঝো। এই লেকটা তৈরি করা হয়েছিল যাতে শহরে বন্যা না হয়। আর যখন বৃষ্টি সীমা ছাড়িয়ে যায় তখন সব পানি লেক থেকে চলে যাবে এবং শহরে বন্যা হবে না। এছাড়া এই মানুষগুলো এখানে ঘুরতে আসে, সবাই এই লেকটিকে খুব সুন্দর মনে করে। এই সব শোনার পর মা শুধু বললেন, এগুলো সব অজুহাত। তুমি এখন তোমার মামলা তুলে নাও। তোমরা যে মামলাটি লড়ছো তা বন্ধ করার চেষ্টা করতে হবে, কারণ যদি বাঁধ না থাকে তাহলে লেকও আর থাকবে না। তুমি জানো কত মানুষকে মৃত্যুর মুখে ফেলে তারপরে ওই লেকটি তৈরি হয়েছিল? তোমাদের কোনো ধারণা নেই ওই ধনী মানুষটি কতজনকে ওই লেকের নিচে পুঁতে রেখেছিল। আমি নিজে ৩ জনের লাশ দেখেছি যারা বাধা ছিল এবং পানি ছেড়ে লেক তৈরি করে মারা গিয়েছিল। আর তা ছিল ৩ জন। ঈশ্বর জানে আর কত মানুষ মারা গেছে। ফিনের বাবা বললেন, ছেড়ে দাও, ওগুলো সব গুজব। মানুষরা ধনী লোকের সম্পর্কে এমন গুজব ছড়ায়। আর যদি এই লেকটা আর না থাকে তবে আনন্দও শেষ। তুমি হয়তো জানো না, আজ আমাদের যে সমস্ত টাকা আছে তা এই লেকের জন্যই। এখন প্রথমে মা কিছুই বুঝতে পারলেন না, কিন্তু তিনি অবাক হলেন যখন জানলেন ওই ধনী ব্যবসায়ী যে এই লেকটি তৈরি করেছেন ফিনের বাবার দাদা ছিলেন। এটা শোনার পর মা সবকিছু বুঝে গেলেন এবং এখন তিনি বুঝতে পারলেন কেন আমাদের ছেলে মারা গেল। মানে তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং সেই আত্মাদের প্রতিশোধ ছিল যারা এত বছর ধরে প্রতিশোধের আগুনে পড়েছিল। মা কাঁদতে কাঁদতে তার স্বামীকে বললেন, আমার ছেলে তোমার দাদার পাপের জন্য শাস্তি পেয়েছে। তোমার জন্য আমি আমার ছেলেকে হারালাম। তোমার দাদার থেকে প্রতিশোধ নিতে পারেনি, তাই তারা তার প্রজন্ম থেকে প্রতিশোধ নিলেন, অর্থাৎ তার প্রপৌত্র থেকে। কিন্তু মা যা বললেন তা বুঝতে পারার বদলে বাবা রেগে গেলেন। মা বললেন, তোমাদের পরিবারগুলির পাপের কারণে সেই আত্মাগুলোর এখনো এই লেকে বন্দী। এই কারণেই এই লেকটি অভিশপ্ত হয়ে আছে। এই আত্মাগুলো পর্যটকদের থেকে প্রতিশোধ নিচ্ছে এবং তাদের ডুবিয়ে মেরে ফেলছে। তারপর হঠাৎ বাইরে থেকে একটি আওয়াজ আসে এবং ফিন অনুভব করে যে কিছু খারাপ ঘটতে চলেছে। হঠাৎ করে বাতি চলে যায়। বাবা লেকের দিকে যেতে যান, লাইটও আর জ্বলছিল না। যখন তিনি লেকের কাছাকাছি দেখতে যান, তিনি দেখেন যে আত্মাগুলো লেক থেকে বেরিয়ে আসছে এবং তারা তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। মা ও ফিন দেখে খুব ভয় পাচ্ছেন। বাবাও এখন সবকিছু বুঝতে পারলেন। ও মাই গড, এর মানে হলো তারা দুজনেই সত্যি বলছিল এবং তারা খুবই ভয় ছিলেন। আত্মাগুলো বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। ফিনের বাবা তাদের থামানোর চেষ্টা করেন। তাদের সাথে লড়াই করার কোনো মানে নেই। এখন আত্মাগুলো ফিনের এবং তার মাকে কিছু বলেনি, কিন্তু তার বাবাকে তুলে নিয়ে লেকের দিকে নিয়ে যাচ্ছিল। ফিন এবং মা চিৎকার করতে থাকে, কিন্তু কোনো কাজ হয়নি। আত্মাগুলো বাবাকে লেকে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে দেয় এবং তার জীবন শেষ হয়ে যায়। অর্থাৎ আজ তাদের আরেকটি প্রতিশোধ পূর্ণ হয়েছে। ফিন কাঁদতে কাঁদতে বলল, এখন আমরা কি করব? মা বললেন, এখন আমাদের এই পাপগুলো ধুয়ে ফেলতে হবে, কারণ ইচ্ছা করেও বা অনিচ্ছায় আমরা এই নিষ্ঠুর পরিবারের সাথে সংযুক্ত। এখন আমাদের এই মামলা আদালতে নিতে হবে এবং আমরা ওই গ্রামের আত্মাদের জন্য ন্যায় আনতে হবে। ফিন বলল, কিন্তু মা, যতই আমরা চেষ্টা করি, যতই আমরা স্বাক্ষর সংগ্রহ করি, আমরা এই মামলাটি জিততে পারবো না। সরকার কখনো এই বাঁধ বন্ধ করবে না, আর এই গোপনীয়তা গোপনই থাকবে এবং কে আমাদের বিশ্বাস করবে? তখন মা বললেন, আসলে বাঁধের পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ বৃষ্টি দুর্বল হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই লেকটি পুরোপুরি শুকিয়ে যাবে
এবং পুরো পৃথিবী জানবে এই লেকের নিচে কি সত্যি লুকোনো ছিল। যখন সত্যি প্রকাশিত হবে তখন সবাই জানবে তাদের সাথে কি করে বড় অন্যায় করা হয়েছিল। তাদের জীবনের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল শুধু একটি ব্যবসায়ী শক্তি বাড়ানোর জন্য। তাদের মৃতদেহ এবং তাদের বাড়ি, তাদের সবকিছু হবে এই সত্যের প্রমাণ। কেউ আর তা অস্বীকার করতে পারবে না। তারা ন্যায় পাবে এবং এই অভিশাপ শেষ হবে এবং তাদের আত্মাগুলো চিরকাল শান্তিতে থাকবে। এবং এখন এখানেই এই গল্পের সমাপ্তি ঘটল।